যে মানুষটা সুস্থ হয়ে ফিরে আসলেন উনি ওনার বাসাতেই ছিলেন। পরবর্তীতে গত 19 নভেম্বর ওনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। আপনার একটা ভিডিও, হ্যাঁ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী ওনাকে নিয়ে যাওয়া হয়। তখন দেখবেন একটা ভিডিও ফুটেজ আছে, উনি হুইল চেয়ারে ছিলেন, ওনার মুখে কোনো KN95 মাস্ক ছিল না। ওনাকে যখন ধরে তুলে নিয়ে যেতে যাচ্ছিলেন তখন উনি বসে পড়েন যে না আমি যেতে চাই না। ওনার শারীরিক যে অবস্থা ছিল তাতে ওনাকে এই অবস্থায় নেওয়া উচিত হয়নি। আমি যেটা মনে করি এইটা ওনাকে কোনো রকম কোনো কিছু করা হয়েছে যার জন্য সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যান এবং তারপরে ওনাকে হসপিটালাইজ করা হয় এবং হসপিটালাইজ করার পরপরই ওনাকে VVIP পদমর্যাদা দিয়ে ওনার চারিদিকে SF ঘেরাও করে ফেলে, যার জন্য নেতা কর্মীরা যখন কাউকে পয়জনিং করা হয় দেখবেন পয়জনিং এর করলে বা কোনো কিছু করলে এইটার তার বাঁচার 1 মাস মানে উইদিন এ লেস দ্যান এ মান্থ মানুষ বা 2 মাস বেশি হলে বেঁচে থাকে। তো আমার যেটা ধারণা এরকম করা হয়েছে এবং এই দায়ভার সম্পূর্ণভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার সরকারের এই হত্যাকাণ্ড। কিন্তু যে বক্তব্যটা বাকি অংশটা শোনাবো, আচ্ছা এখান থেকেই শুরু করব। একটু পরে আমি ডক্টর নূর নবী আপনার কাছে আসতে চাই। জিয়া করিমের কথার সূত্র ধরে আমি তাকে এই কারণে থামিয়েছি প্রসঙ্গটা যাতে অন্যদিকে না যায়, এইটা রেস্টটা রেখেই তিনি যে কথাটি বললেন যে নজরুল ইসলাম খান বক্তব্য দিলেন, তারেক রহমান থামালেন না। তো নজরুল ইসলাম খান আপনার কাছে কি মনে হয়? আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘ জীবন আপনি রাজনীতির বিভিন্ন কিছু দেখে আসছেন দেশে এবং দেশের বাইরে। আপনি যুক্তরাষ্ট্রের সেখানকার একজন কাউন্সিলম্যানও। এই যে নজরুল ইসলাম খানকে এটা তার কি ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন নাকি দলীয় বক্তব্য দিয়েছেন? আর দলীয় বক্তব্য দিলে সেটাই কি তাহলে বিএনপির দৃষ্টিভঙ্গিটা প্রকাশ পেল কিনা? এখন এটি আরো তারা উস্কানি দিল কিনা? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য, বিশেষ করে আমার একজন পছন্দের ব্যক্তি জিয়া করিমের সাথে। খালেদা জিয়া ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি। তাকে নিয়ে তার জীবিত বা মৃত বা জানাজা যেখানে আমরা কথা বলবো সেখানে রাজনীতি আসবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তা আমি প্রথমে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি। তো যে কথাটা নজরুল ইসলাম সাহেব বলেছেন সেটা না বললেও এই ধরনের যে অভিযোগ উঠবে নেতা কর্মীদের মনে, তারা যে কোনো ভাবে আওয়ামী লীগকে অ্যাটাক করবে, শেখ হাসিনাকে অ্যাটাক করবে, এটা গিভেন। আমরা যদি বাংলাদেশের পলিটিক্স গত 50 দশকের আলোচনা করি তাহলে যদিও বিএনপি একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে তিনি কাদের কাদের প্রধানমন্ত্রী বানিয়েছেন, রাষ্ট্রপতি বানিয়েছিলেন তার স্ত্রী, সমস্ত কিছু যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, যে একজন সেক্টর কমান্ডার, একজন মুক্তিযুদ্ধের বীর সেনানী হওয়া সত্ত্বেও জিয়াউর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় তার স্ত্রী ক্ষমতায় এসে তাই করেছেন। এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটো প্রধান দল যারা বাংলাদেশকে বহুদিন শাসন করেছে, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি দল, এই বিভাজনটা মেনে নেওয়া যায় না, আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না এবং বাংলাদেশের জন্য কল্যাণকর নয়। বাংলাদেশটাকে এই যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এস্টাবলিশ করেছিল, তাদেরকে প্রতিষ্ঠিত করেছিল রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই কি বলে
যুদ্ধ অপরাধী যারা পরবর্তীতে শেখ হাসিনার ক্ষমতায় এসে যাদের শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, এবং সেই মৃত্যুদণ্ডের সময়ও যখন বিচারের প্রক্রিয়া চলছিল তখন বিএনপি তাদের পক্ষে তারা আন্দোলন করেছে, যারা নিরপরাধীদের এই অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। তো সেই অবস্থায় নজরুল, তারই ধারাবাহিকতায় নজরুল ইসলাম এই অভিযোগ আনবে, আমি আশ্চর্য হই নাই। নজরুল ইসলাম না আনলেও এইটা তারা পরবর্তীতে বলতো, বা আজকে বলতো, অথবা সে না বললে অন্যরা বলতো। কারণ তারেক জিয়া কোন ডিল করে বাংলাদেশে এসেছে সেটা একটা আলোচনার ব্যাপার, সেটা হয়তো এখানে আমরা করতে পারবো না। কিন্তু পত্র পত্রিকা যেগুলো এসেছে যে সে 3টা ডিল করে ক্ষমতা এসেছে। একটা হলো সে ভারত বিরোধী জামাতেরদেরকে সে বা সন্ত্রাসবাদীকে দমন করবে, ভারত বিরোধী প্রপাগান্ডা বন্ধ করবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু বলবে না, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো আদৌ তারেক জিয়া বাস্তবায়িত করতে পারবে কিনা সেটার জন্য অনেক সন্দেহ রয়েছে। কারণ আপনি অতীতে তাদের যে ট্র্যাক রেকর্ড সেটা যদি দেখেন, অথবা বাংলায় একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ। তো এই সমস্ত বিষয় যদি আমরা চিন্তা করি, এগুলো তো তারেক জিয়ার নট কাপ অফ টি। সে 21শে গ্রেনেড হামলার আসামি ছিল, হাওয়া ভবন সে প্রতিষ্ঠা করেছিল, তার আমলে বাংলা ভাইয়ের উত্থান হয়, তার শাসন আমলে, তার শাসন মানে তার মায়ের শাসন আমলে, বাট হি ওয়াজ ভেরি কি বলে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ছিলেন। তার সেই হাওয়া ভবনের আধিপত্যের সময়ই সেই কি বলে সন্ত্রাসের উত্থান হয়েছিল। একই দিনে বাংলাদেশের 60টা জেলায় সাইমালটেনিয়াসলি বোমা ফাটানো হয়েছিল। শেখ হাসিনাকে যে বিএনপি জামাতের শাসন আমল থেকে শুরু করে 21 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তো এই সমস্ত জিনিস তো এটা দূর অতীতের ঘটনা না, জাস্ট কিছুদিন আগের ঘটনা, এবং এগুলো ডকুমেন্টেড। এটা আমার কোনো রেটরিক নয় বা কারো রেটরিক নয়, এগুলো তো ডকুমেন্টেড, আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ শান্তি চায়, তাদের জীবন মান বাড়ুক এগুলো চায়। তো এত অতীতের এত বিতর্কিত পরীক্ষিত ঘটনা সত্ত্বেও মানুষ আশা করে শান্তি। কারণ ইউনূস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে যেভাবে অশান্ত করেছে, হিউম্যান রাইটস নাই, কি বলে ডেমোক্রেসি চালু করেছে, যাকে খুশি তাকে হত্যা করা যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই, মিডিয়ার কোনো স্বাধীনতা নাই। এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ যে কোনো পরিবর্তন আশা করে, এবং আশা করে তো তাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, বা এই অশান্তিজনক যে ঘটনা, মানে সেই ইউনূস যাকে শান্তিদূত বলা হয়েছিল, তার কাজ কথাবার্তায় প্রমাণ হয়েছে তিনি অশান্তির দূত। মানুষ এই অবস্থা থেকে উত্তরণ চায়, তারা শান্তি চায়। এবং সেখানে যে কথা বলা হয়েছিল যে তারেক জিয়া হয়তো এই কাজগুলা করতে পারে, অর্থাৎ ইউনূস যে অপকর্মগুলা করছে জামাত শিবিরের সহযোগিতা, এমনকি তার দলের নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি করেছে, আমরা তো সবাই জানি যে ইউনূসের সমর্থক জামাত শিবির, ছাত্র এনসিপি, এরা তো অন্যায় করেছে, কিন্তু জামাত এবং এদের তুলনায় বিএনপি বা তারেক জিয়ার পার্টির সমর্থকরা কোনো ক্রমেই পিছিয়ে নেই, তারাও এই সমস্ত অপরাধী। তো সেই দলের নেতা কিভাবে, যে মিডিয়াতে আমরা যেটা শুনতে পাচ্ছি যে সে যে প্রতিজ্ঞা করে, অথবা বলা হচ্ছে যে সে মুচলকা দিয়ে দেশে এর বাইরে গিয়েছিল, আবার মুচলকা দিয়ে সে দেশে ফিরেছে, সেটাকে সে বাস্তবায়িত করতে পারবে? মানুষের মনে সন্দেহ ছিল। কিন্তু এই নজরুল ইসলাম খানের স্টেটমেন্ট থেকে সেই প্রশ্নটা আরো বড় করে দাঁড়িয়েছে, যা আসলে সত্যিকারেই কি তারেকের নেতৃত্বে
বিএনপি কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? যে প্রতিজ্ঞা সে করে ক্ষমতায়, মানে তারে কিন্তু ক্ষমতায় অলরেডি বসানো হয়েছে, তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়েছে আসার দিন এবং আসার পরে, সেখান থেকে মনে হয় যে তারেক জিয়াকে একটা অদৃশ্য শক্তি অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ফেলছে। দলে দলে বিভিন্ন দলের লোক এসে দল জয়েন করছে। আমি শেষ করি এই প্রশ্নটা, যে আমার মনে প্রশ্ন আছে, শুধু প্রশ্নের খাতিরে না, অতীতের রেকর্ড গুলো যেগুলো আমি একটু টাচ করলাম, সেগুলো যদি আমরা মনে রাখি, তাহলে সে যে প্রতিশ্রুতি দিয়ে তাকে ক্ষমতায় বসানো হবে বা তাকে আনা হয়েছে, সেটাতে বাস্তবায়িত করতে পারবে কিনা সন্দেহ। আর তার বড় প্রমাণ, এই সন্দেহের বড় প্রমাণ হলো এই জানাজার এবং তার জানাজার দিনে বা খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে দোষারোপ করা হয়েছে, তার মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতা, ইনফ্লুয়েন্সিয়াল নেতা, তার মুখ থেকে জিয়া করিম ঠিকই উল্লেখ করেছে। এটা কি নজরুল ইসলাম খানের ব্যক্তিগত মতামত, না তারেক জিয়াই তাকে দিয়ে বলিয়েছে? এই প্রশ্নটা কিন্তু জনমনে থাকবে। আমি এখানে থামছি। ধন্যবাদ আপনাকে, আবার আসবো। জিয়া করিম, আপনি যেখানটায় আপনাকে থামিয়েছিলাম, আপনি বাকি অংশটা শেষ করেননি, শেষ করতে আমি দেইনি আসলে, দুঃখিত। আপনি এখন আবার শেষ করতে পারেন বাকি অংশটা, আপনি যেখান থেকে যে ক্যান্টনমেন্টে নেওয়া হলো এমন একজন অসুস্থ মানুষকে। এখন আমার কথা হচ্ছে যে উনি ওই দিন সেনা দিবসে ওনাকে নেওয়া হলো, নেওয়ার সময় উনি সুস্থ মানুষ গেলেন। সুস্থ মানুষ যাওয়ার পরে উনি যে ধরনের পেশেন্ট, তাতে ওনার KN95, নুরনবী ভাই ভালো জানবেন যেহেতু ওনার এই দিকে বেশি অভিজ্ঞতা, এই ধরনের মানুষকে আপনার KN95 মাস্ক পরানোর কথা, সেখানে ওনাকে কোনো কিছু খাবার ও আপ্যায়ন করার কথা না। যদিও যায় সেটা ওই মাস্ক পরে থাকার কথা সব সময়। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই সময় বেগম জিয়ার মুখে কোনো মাস্ক ছিল না, কোনো মাস্ক ছিল না। উনি একটা হুইল চেয়ারে বসেছিলেন, আমি যেটা বলছিলাম যে হুইল চেয়ার থেকে একটা পর্যায়ে ওনাকে দাঁড় করানো হয় এবং উনি বললেন না আমি যেতে পারবো না, আমার শরীরে কুলায় না, উনি ওর সঙ্গে সঙ্গে বসে পড়ছেন। এবং তারপরের ঘটনাগুলি আর পাবলিক জনগণকে জানানো হয়নি ভাই। তারপরে উনি বাসায় আসেন এবং শোনা যে, যেটা আমি শুনেছি, ওখানে ওনাকে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং তারপরে উনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। এবং অসুস্থ হয়ে যান, হসপিটালে ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে ওনাকে VVIP পদমর্যাদা দিয়ে ওনার চারিদিকে SSF নিয়োগ দেওয়া হয়। তার মানে ওনার পার্টি বা ওনার লোকজন কেউ ওনার সঙ্গে ওনার কোনো তথ্য দিতে পারছি না। ওর ভেতরে যারা ছিল তারা যে তথ্যটা দিচ্ছিল সেই হিসাবে বয়ান তৈরি করা হচ্ছিল। আবার এর ভেতরে শিবিরের একজন নেতা একটা একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে এরকম ছিল যে তখনও তারেক রহমান আসেনি। তার পোস্টটা ছিল যে তারেক রহমান 25 তারিখে ফিরবে এবং 25 তারিখে ফিরবে এবং বেগম জিয়া 30 তারিখে মারা যাবেন। আমার কথাটা আমি বলছি, তার কিছু কারণ আছে। এই পোস্টটা যদি দেখেন, দেখা যায় কিনা জানি না, ঠিক আছে, একটা এই দেখা যায়, কালো লেখাটা দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে স্পষ্ট করে শিবিরের এক নেতা পোস্ট দিচ্ছে যে 25 তারিখে তারেক রহমান সাহেব আসবেন এবং 30 তারিখে বেগম জিয়া মারা যাবেন। তাহলে 30 তারিখে 25 তারিখে তারেক রহমান সাহেব আসবেন, এটা জানলো কিভাবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, বেগম জিয়া 30 তারিখে মারা যাবেন, এইটা জানলো কিভাবে? তার মানে ডাল মে কুছ কালা হে, এখানে কিছু কিন্তু রয়ে গেছে এবং অনেক কিছুই রয়ে গেছে, যে এইটা মেটিকুলাসলি ডিজাইনের, ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ, যার মাধ্যমে বেগম জিয়াকে হত্যা করা হয়েছে। এটা একটা হত্যা মামলা। এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, যে কারণ অনেক জিনিস সত্য বেরিয়ে এসছে, কিন্তু সত্য আলটিমেটলি বেরিয়ে আসে, এইটা হচ্ছে বেরিয়ে আসার একটা প্রমাণ যে জামাত শিবিরের ছেলেরা এই পোস্টিং দিয়েছিল। আবার
কিছুদিন আগে যদি দেখেন যে তারেক রহমান বলেছিলেন যে আমার দেশে আসাটা আমার একক সিদ্ধান্ত না, এখানে অন্যটা জড়িত আছে। তার মানে কি, তার অর্থ কি দাঁড়ায়? আপনি দেখেছেন হয়তো কিছুদিন আগে তারেক রহমান একটা অনুষ্ঠান, তার এইটা বক্তব্য দেওয়ার পরে তারেক রহমান একটা বৈঠকে সেনাবাহিনীর কয়েকজন অফিসারকে খুঁজছিলেন, তাদের কাছে মাপ চেয়েছেন। মানে মূলত সেনাবাহিনীর কাছে উনি ক্ষমা প্রার্থী, 1 নাম্বার। 2 নাম্বার, যে ওনার যে মুচলেকা দিয়ে উনি গিয়েছিলেন, যেটা মধ্যস্থতা করেছিল ইন্ডিয়া, এই মধ্যস্থতা করেছিল ইন্ডিয়া, ইন্ডিয়া তাকে বাঁচিয়ে দেয়। তো ইন্ডিয়ার প্রতি তার এই একটা দায়বদ্ধতা আছে ডেফিনেটলি। এর বাইরে পশ্চাত্যের উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, দীর্ঘদিন 17 বছর বা 18 বছর বিদেশ ছিলেন। আপনারা দেখাতে পারবেন না উনি কোনোদিন এই 18 বছরে কখনো বিদেশি কোনো নিউজ মিডিয়া অথবা টেলিভিশন হোক, রেডিও হোক, অথবা কোনো বড় পত্রিকা তার কোনো সাক্ষাৎকার বা তার কোনো ব্যাপারে দেখা গেছে। কারণ বিদেশি কোনো কেউ তার প্রতি আস্থা রাখতে পারেনি। কেন পারেনি? তার কিছুটা নবী ভাই বলেছেন যে এই 64টা ডিস্ট্রিক্টে একদিনে বোমা, 11 ট্রাক অস্ত্র, তারপরে 21শে আগস্ট গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, এই সবগুলি, হাওয়া ভবন, এই যে, হ্যাঁ, হি ওয়াজ এ ইয়াং ম্যান দ্যাট টাইম, হি ইজ মোর ম্যাচিওর, এবং এই ম্যাচুরিটিটা উনি ওনার বক্তব্যে কিছুটা দেখিয়েছেন, কিন্তু দেখাতে পারেননি। ওইটা আবার মিশে গেছে, ওটা কোনো থাকে না। যদি ওইটা ভালো হতো যদি নজরুল ইসলাম সাহেব এই সব ধরনের বক্তব্য না দিতেন, তাহলে বুঝতাম যে তারা ঘৃণা বা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসছে তারেক রহমান, যেটা পশ্চাত্যে বসে হয়তো উনি শিখেছিলেন। আমি সেটা আশা করেছিলাম যে উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি এই শিক্ষায় শিক্ষিত হবেন যে না, আমরা কোনো প্রতিহিংসা বা যেটা আমি আগে করেছি, ভুল করেছি, এবং আমরা প্রতিহিংসায় যাব না, আমরা সাম্যে রাজনীতি করব, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করব, কোনো শত্রু মনে করব না। কিন্তু যখন নজরুল ইসলাম খানের বক্তব্য শুনলাম, তখন মনে হলো যে উনি এই 17 বছরে কোনো কিছু শিখেননি, আমার মনে হয় না। যদি শিখতেন তাহলে ওই অবস্থায় যেটা বলছিলাম যে নজরুল ইসলাম খানকে থামিয়ে দিতেন, বলতেন যে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য আপনাকে দেওয়া হয়নি। তার মানে এই বক্তব্যটা বিএনপির, এই বক্তব্যটা উস্কে দেওয়ার জন্য বলা হয়েছে মানুষকে, এবং এটাও হয়েছে একজন আওয়ামী লীগ সমর্থক বলে তাকে পিটিয়ে ওইখানে হত্যা করা হয়েছে। একজন নারীকে, একজন মানুষ গেছে আর একজন মানুষের মৃত্যুতে শোক জানাতে, আপনি সেখানে তাকে পিটিয়ে মারবেন? এটা কোনো মানবিকতার কাজ? ধরেন কোকো রহমান যখন মারা যান, আরাফাত রহমান কোকো, তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, উনি গিয়েছিলেন বেগম জিয়ার সঙ্গে দেখা করতে, এবং ওখান থেকে উনি গেটের থেকে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। এই তিক্ততা ছড়ানোর জন্য দায়ভার কিন্তু বিএনপি কিনে দেবে। এই জায়গায় এইটা থেকে বেরোতে সাহায্য করতে পারতেন তারেক রহমান, যে না, যেটা অতীতে ভুল হয়েছে, আমরা ভুল করেছি। হি ওয়াজ এ ইয়াং ম্যান, আর ডেফিনেটলি মানুষ ভুল করে, রাজনীতিতে ভুল হয়। তো এই জায়গা থেকে উনি বেরিয়ে আসতে পারতেন, উনি বেরিয়ে এসে উনি বলতে পারতেন যে না, এটা ঠিক হচ্ছে না, আমরা এই জায়গাগুলো কাজ করতে পারি, এখান থেকে বেরোতে পারি। কিন্তু উনি বেরিয়ে আসতে পারছেন বলে আমার মনে হয় না। এর বাইরে আরো যদি দেখেন যে বিভিন্নভাবে, প্রথমে যখন এই হাদি যখন মারা গেল, হাদিকে যখন গুলি করা হলো, তখন প্রথমে একসময় বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে দেখা গেল যে না, এইটার সঙ্গে কোনোভাবে, এবং দেখেন তারা বলেছে যে এই জুলকারনাইন যিনি এই যে আল জাজিরার সাংবাদিক, উনি বলেছেন যে ইন্ডিয়ায় গেছে, কিন্তু যার নামে অভিযোগ দায়ের করা হয়েছে, সে গতদিনও একটা ভিডিও দিয়েছে, সেখানে সে স্পষ্ট করে বলেছে তার 5 বছরের ভিসা দুবাইতে আছে, সে দুবাইতে আছে। ব্যাপারগুলি দেখেন যে কিভাবে ঘটছে, আসলে মেটিকুলাসলি ডিজাইনে কাজগুলি হচ্ছে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় জামাতায়ন হয়ে গেছে।
আপনারা যখন ডাকসু ইলেকশন হয় তখন যদি আলোচনাগুলো শুনেন, আমার সঙ্গে হাবিবুর রহমান হাবিবের আলোচনা একটা হয়েছিল। হাবিব বলছিল যে এখানে জামাতের ভিসি নিয়োগ। আমি বললাম যে ইউজিসির যে চেয়ারম্যান ফয়েজ সাহেব, যিনি নূর নবী ভাই চিনবেন, ওদের কন্টেম্পোরারি, ফয়েজ ভাই তো বিএনপি পন্থী রাজনীতি করেন, উনি তো বিএনপির আমলেই ভিসি ছিলেন। তাহলে উনি এই নিয়োগগুলো কেন দিলেন? এইগুলি কেন করলেন? আবার কিছুদিন আগে এই কথাগুলি আমি 3 সপ্তাহ আগে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় জামাত যেভাবে করবে, যে যেখানে জানে ধরেন এখন টাঙ্গাইলের একটা আসনে অথবা ময়মনসিংহের একটা আসনে জানে তাদের জেতার সম্ভাবনা 0%, ওই ভোটগুলো তারা রেজিস্ট্রেশন করবে এমন জায়গায় যেখানে তারা জিততে পারবে। তার মানে ভোট, যার জন্য নির্বাচন কমিশনার কিন্তু বলছেন যে ঢাকা সহ বিভিন্ন আসনে দেখা গেছে 1,50,000 থেকে 1 লাখ ভোটার বেশি হয়ে গেছে অনেক জায়গায়, নতুন করে ভোটার এসছে। তার মানে ইটস এ ডিজাইন চলছে, যেটা ইউনূস সাহেব ওই একইভাবে হয়তো দেখা যাবে যে জামাতায়ন হচ্ছে, যেটা বিএনপির হাতে একটা মূলা ধরিয়ে দেবে। যেভাবে ডাকসু জাকসু রাকসু চাকসু হয়েছে, একইভাবে হবে। এর বাইরে বিভিন্ন অফিসে কর্মকর্তা যে নিয়োগ আছে, সম্পূর্ণ প্রিজাইডিং অফিসার সব জামাত এবং শিবিরের লোকজন। আপনার মনে আছে কিনা যে মতিউর রহমান নিজামী ছিলেন কৃষিমন্ত্রী, তখন যত নিয়োগ হয়েছে থানা এবং ইউনিয়ন পর্যায়ে সমস্ত ছেলে পেলে শিবিরের, এর বাইরে কাউকে ওনার নিয়োগ দেন নাই। কিন্তু আওয়ামী লীগ কোনো জিনিস করলে বলে আওয়ামী লীগ তার দলীয় না, আওয়ামী লীগ দলীয় লোকদের সবাই। আওয়ামী লীগ মনে করে বাংলাদেশের প্রতিটা জনগণেরই অধিকার আছে চাকরি পাওয়ার এবং সবাইকে দেয়। যখন বঙ্গবন্ধু কন্যা এই বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতা অথবা মাতৃকালীন ভাতা অথবা যাদের কোনো বাড়িঘর ছিল না, ভূমিহীনদের বাড়ি দিচ্ছিলেন, তখন কিন্তু দেখে দেন নাই যে আওয়ামী লীগ করে না, এই বিএনপি করে। উনি দিয়েছিলেন সবাইকে, যে সবাই যাতে উপকৃত হতে, সবাই উপকৃত হলে বাংলাদেশটা এগিয়ে যাবে। আপনি একটা 50% মানুষকে বাদ রেখে একটা দেশ এগিয়ে নিয়ে যেতে পারেন না। আপনি যদি ধরেন নারী শিক্ষায়ন যদি না হয়, নারী কর্মসংস্থান যদি না হয়, তাহলে কি হবে? তাহলে একটা দেশ 50% পিছিয়ে যাবে। আপনার দরকার সবার সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া, তাহলেই এটা হবে। আবার বিশ্ব ব্যাংকের রিপোর্ট দেখেন, যে রিসেন্টলি বিশ্ব ব্যাংক বলেছে যে নতুন করে বাংলাদেশে প্রপার্টি অনেক মানুষ যারা প্রপার্টি অ্যাবভ প্রপার্টি লেভেলে চলে গেছিল, তারা বিলো প্রপার্টিতে চলে এসছে। এটা নতুন রিপোর্ট, আপনি দেখেন। সুতরাং এই জিনিসগুলা ইউনূস সাহেবের ডিজাইনের তৌফিক, জিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে, সেটার সাপোর্টে আমি কিছু স্ট্যাটিস্টিক দিতে চাই। সেটা হলো যে বাংলাদেশে জামাত সমস্ত, সেই ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সব জায়গায় তাদের লোক বসিয়েছে। এখন তারেক জিয়াকে আনা হয়েছে বলা যেতে পারে ভাড়া করে, যে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, নির্বাচন সুষ্ঠু হবে। তো জামাত যেভাবে জেকে বসেছে, সেখানে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমি কতগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছি। বাংলাদেশে 68 জেলা সুপার আছে, তার ভিতরে 49 হলো জামাতের ক্যাডার, জামাতের লোক। বাংলাদেশে 495 জন ইউনো আছে, ইউনো যারা ইলেকশন কন্ডাক্ট করে, সেই 495 ভিতরে 322 জন হলো জামাতের লোক। তারপরে 64 জন আছে এসপি, পুলিশ অফিসার, সেই 64 জনের ভিতরে 47 জন হলো সরাসরি জামাতের রিক্রুট। তাহলে দেখেন, এরপরে আসতেছে ডিসি। আপনি সেই নিচের থেকে ইউর দিকে উপরের দিকে যাচ্ছেন, দেখেন ডিসি হলো 64 ডিস্ট্রিক্ট ডিসি আছে বাংলাদেশে, তার ভিতরে 41 জন হলো জামাতের রিক্রুট, জামাতের ক্যাডার। তারপরে ওসি আছে 639, এই 639-এর ভিতরে 418 জন হলো জামাতের ক্যাডার। আর সবশেষে হলো 250 জন জেলা জজ। মানে দেখেন বিচার বিভাগের কি অবস্থা। সেই 250 জনের ভিতরে 178 হলো সরাসরি জামাতের রিক্রুট। তাহলে এখন আদালতের রায় কি হবে সেটা এক্সপেক্টেড। তো সব মিলে দেশটা জামাতের একটি ক্লাবে পরিণত হয়েছে। তো কাজেই
তারেক জিয়াকে যে জন্য বাংলাদেশে আনা হয়েছে আমেরিকা এবং আরেকটি দেশের সাথে মুচলেখা দিয়ে বা তাদের সমর্থনে, যে সে এসে সন্ত্রাস দমন করবে, সে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সুষ্ঠু নির্বাচন করবে। জামাতের যেভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় জেকে বসেছে সেটা কোনোভাবেই সম্ভব না। এছাড়াও তো রয়েছে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এ দুটো জামাতের পক্ষে। যে সেনাপ্রধানকে তো বলাই হয় সে জামাতের কি বলে ক্যাডার না, ওদের কি সব টাইটেল আছে, রোকন বা লিডার, সে ওয়াকার নিজেই একজন জামাতের লোক। তারপরে পুলিশ থেকে ধ্বংস করে 400 থানা লুট করা হয়েছে, 3,200 পুলিশকে হত্যা করা হয়েছে। এরপরে যে পুলিশ বাহিনীটা গঠন করা হয়েছে উইদাউট প্রপার রিক্রুটিং প্রসিডিওর, উইদাউট প্রপার ট্রেনিং, এরা সবাই হলো জামাত শিবিরের ক্যাডার। তাহলে বাংলাদেশের খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে অবশ্যই বিএনপির প্রতি মানুষের সিম্প্যাথি বাড়বে। তারেক জিয়া এসেছে, আমি যেটা প্রথম অংশে বলছিলাম যে মানুষের আশা শান্তি, তারা হয়তো আশা করেছিল যে তারেক জিয়া এসে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু জামাতের এই অবস্থা, সেনাবাহিনীর এই পক্ষপাতিত্ব এবং পুলিশ বাহিনীর একটা জামাতের ক্যাডার হয়ে গেছে, এই সমস্ত যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। যে শান্তির জন্য দুটি বৃহৎ শক্তি তারেককে ক্ষমতায় বসিয়েছে সেটা বাস্তবায়িত হবে কিনা আমার মনে প্রশ্ন আছে। আমার মনে হয় বাংলাদেশের জনগণের মনেও সেই প্রশ্নটা আছে। আমি একটা জিনিস এখানে অ্যাড করব। আমি একটু নইবার এখান থেকে শেষ করেই আপনার কাছে আসছি। এই যে জয়শঙ্কর যে কালকে গেলেন খালেদা জিয়ার মৃত্যুতে, অন্যান্য দেশেরও আরো কারা কারা গেছেন, তো জয়শঙ্কর যাওয়াটা বা তারেক রহমানের সাথে যে সাক্ষাৎটা, এইটা কি একটু সিগনিফিকেন্ট কিনা? এটা আপনি যে ইঙ্গিত গুলো দিলেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিষয়। রাজনীতিতে অনেক কিছু মানে কূটনীতিতে কূট শব্দটা তো আছে, তাই না? কূটনীতিটা স্ট্রেট ফরওয়ার্ড না, আমরা যা দেখি সেইটাই আসল ঘটনা না, এর পিছনে ঘটনা থাকে, ঘটনার পিছনে ঘটনা থাকে। তো খালেদা জিয়া কে ছিলেন? তিনি বাংলাদেশে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী পলিটিক্সটা তিনি শুরু করেন এবং তার দল সেটা কন্টিনিউ করে যাচ্ছে। তো সেই রকম একজন কট্টর ভারত বিরোধী নেতার মৃত্যুতে ন্যাচারালি ভারতের অ্যাডমিনিস্ট্রেশন শোক জানাবে, তাদের তার জানাজাতে ফিউনারালে ভারতের প্রতিনিধি যাবে, এটা এক্সপেক্টেড। কিন্তু পয়েন্টটা হলো যে কোন লেভেলের ডেলিগেশন যাচ্ছে, সেখানে অ্যাম্বাসেডার রিপ্রেজেন্ট করতে পারতো। কনসিডারিং খালেদা জিয়ার ভারত বিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী বাণী পাঠিয়েছে, দ্যাটস এনাফ। অথবা যদি কাউকে ফিজিক্যালি প্রেজেন্ট করতেই হয় সেখানে অ্যাম্বাসেডার যেতে পারতো, পররাষ্ট্র মন্ত্রী যেতে পারতো বা অন্য কোনো মন্ত্রী যেতে পারতো। জয়শঙ্করকে বলা হয় বাংলা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ একজন কূটনীতিক, ফরেন মিনিস্টার। সে নিজে ফরেন মিনিস্ট্রিতে চাকরি করেছে, তার ভাই ফরেন মিনিস্ট্রি চাকরি করেছে, তার বাবাও বোধহয় খুব সম্ভব ফরেন সার্ভিসের লোক ছিল। আর তার যে এই যে 2-3 বছরে তার যে অভিজ্ঞতা, তার যে সমস্ত কার্যক্রম, সেখান থেকে তাকে বলা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মোস্ট সিজনড ডিপ্লোম্যাট। সে কেন এখানে যাচ্ছে, এটা সিগনিফিকেন্ট ঘটনা। এবং সেখানে গিয়ে সে তারেক জিয়ার সাথে মিটিং করছে, তার পরিবারের সাথে মিটিং করছে, সেটা তো প্রোটোকলের অংশ। কিন্তু তার এই যাওয়াটা আমি মনে করি এটা সিগনিফিকেন্ট ব্যাপার এবং এটা সিগন্যাল দিচ্ছে। কূটনীতিতে যা বলা হয় না সেইটাই কিন্তু গুরুত্ব পায়। যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা বড় ঘটনা না, এর পিছনের কি ঘটনা সেটা ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে আমার মনে হয় এই জয়শঙ্করের লেভেলের একজন লোক পাঠানো, জয়শঙ্করের পজিশন
বাংলাদেশে ভারতের যে কিচেন ক্যাবিনেট আছে 4-5 জনের, তার মধ্যে একজন সে। তো কাজেই তার ভিজিটটা সিগনিফিকেন্ট, এবং তার সাথে ওয়ান বৈঠক, তারেকের সাথে ওয়ান বৈঠক, তার পরিবারের সাথে, সেটা হইতে ইম্পর্টেন্ট ঘটনা। এবং তার আমি ছবিতে দেখলাম ওখানে তারেক ছাড়া বিএনপির যে নেতা ছিল তাদেরকে বলা হয় তারা ভারতপন্থী বিএনপি নেতা। তো সমস্ত কিছু মিলে আমার মনে হয় ভারত যে বিএনপির প্রতি একটি বিশেষ জেস্চার, বন্ধুত্বের হাত বা সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছে, জয়শঙ্করের ভিজিটটা সেটাই প্রমাণ করে। ধন্যবাদ। জিয়া করিম, আপনি বলছিলেন কিছু একটা। যেটা বলতে চাচ্ছিলাম নবী ভাইয়ের কথার সূত্র ধরে, সেটা হচ্ছে যে আপনি হয়তো দেখে থাকবেন যে কয়েকদিন আগে ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর শফিকুর রহমানের একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক। আমি জানি না আপনি জানেন কিনা, একটা গোপন বৈঠক হয়েছে। আমি শুনেছি। এইটা আমি আমার ভেতরে, সেনাবাহিনীর ভেতরে আমার যে বন্ধু বান্ধব আছে তারা এই সংবাদটি আমাকে দিয়েছে যে তাদের একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক। কারণ এই বৈঠকটা এই কারণেই হয়েছে যে নির্বাচনে যদি নির্বাচন হয় এবং সেইটাকে যদি ভ্যালিডিটি দিতে হয়, সেনাবাহিনীর সমর্থন দরকার আছে। এবং এই কারণেই এই বৈঠকটি হয়েছে। এই বৈঠকটি যাতে এই ভোটার বিভিন্ন জায়গায় সরানো যায়। ধরেন বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী তফসিল যখন ঘোষণা হবে তারপরে কাউকে ভোটার করা যায় না, নিয়ম নেই। দ্যাটস দ্য রুল, বাংলাদেশের রুল। কিন্তু আমরা কি দেখলাম, তারেক রহমানের তো সুযোগ ছিল, উনি একটা দলের নেতৃত্ব দেন, উনি প্রধানমন্ত্রী হতে চান, উনি একটা দলের যেহেতু সভাপতি হতে পারেন, স্বাভাবিক ব্যাপার, এটা নর্ম, তাই না? কিন্তু ওনার তো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত ছিল। ওনার উচিত ছিল যে যখন বিদেশ থেকে অনেকেই তার এনআইডি নিয়েছে, ভোটার হয়েছে, তাহলে উনি তখন কেন করেননি? কেন ওনাকে আইন বহির্ভূত ভাবে এটা করতে হবে? যদি একজন সাধারণ নাগরিক যে বলে যে আমাকেও এখন ভোটার করতে হবে, আমি আগে হতে পারিনি, তাহলে কি বাংলাদেশের আইন তাকে দিবে? আইন তো সবার জন্য সমান হওয়ার কথা ছিল। যে আইন সবার জন্য সমান না, সেই আইন তো কোনো আইনই না দেন। আর আমি যদি একটা দলের, আমি যদি একটা ফ্যামিলির হেড অফ দ্য হাউস হোল্ড ধরেন, সেই হেড অফ দ্য হাউস হোল্ড যদি অন্যায় করে, আর সে তার সন্তানকে বা তার ফ্যামিলি অন্য মেম্বারকে শিক্ষা দিবে। যে পার্টির প্রধান নিয়ম মানেন না, দেশের আইন মানেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তিনি কিভাবে আইন প্রয়োগ করবেন? আমাকে একটু বোঝান তো। এই জিনিসটা উনি এই যে 17 বছরে বিদেশে থেকে, বিলেতে থেকে, লন্ডনে থেকে কি শিখলেন? যে আইনের প্রতি অশ্রদ্ধা করা, আইন ভঙ্গ করা, নিয়ম ভঙ্গ করা, নীতি ভঙ্গ করা, এইগুলি কি শিখেছেন? নাকি আইনের প্রতি শ্রদ্ধা শিখেছেন, আইনের প্রতি আইন মেনে চলা শিখেছেন? ওনাকে দেখানো উনি বাসের জন্য দাঁড়িয়ে আছেন, তা দাঁড়ালেন কেন? এই যদি দাঁড়াবেন তাহলে এইগুলো করলেন কেন? অথবা যেখানে ওরা মানে এই যে যেখানে 300 ফিট রাস্তা বলা হয়, যেটা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা করেছিলেন, বঙ্গবন্ধু কন্যার নামে এটা ছিল, শেখ হাসিনা হাইওয়ে বলা হয় এটাকে। ওখানে যখন উনি জনসভা করলেন, আমাদের ধর্ম অনুযায়ী, ধর্মেরও কোড অফ কন্ডাক্ট আছে আমাদের। আমরা যখন কোনো যুদ্ধ করে তখন কি করে? তখন জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল আইন মেনে মানতে হয়, তাই না? তাহলে সেই আইনেও বলা আছে, আমাদের ধর্মে বলা আছে, তুমি যুদ্ধে গেলে যারা যুদ্ধের সঙ্গে যুক্ত না তাদেরকে মারতে পারবে না, শিশুদের মারতে পারবে না, মেয়েদের মারতে পারবে না, গাছপালা নষ্ট করতে পারবে না। তো উনি তো গাছপালা ওনার দলের লোকজন পাড়ায় সব মেরে ফেলছে। ওইখানে ওই রাস্তা, ওই ডিভাইডার আছে, ডিভাইডার প্রচুর গাছ ছিল। এই যে নিয়ম মানলেন না, এটা কি মেসেজটা কি উনি দিলেন? আপনি এর আগে বললেন উনি এই কথা বলেছেন সন্তান হিসেবে, কিন্তু ওনার মেসেজগুলি দেখেন যে উনি ঢোকার পর থেকে যে নিয়ম ভাঙার যে প্রবণতা বা নিয়ম না মানার যে প্রবণতা,
এই মেসেজটা তো বাংলাদেশের জনগণের জন্য বা নূতন প্রজন্মের জন্য এটা ঠিক না। ওনার একটা সন্তান আছে, ওনার একটা মেয়ে আছে যে ব্যারিস্টার, তাহলে আমি আমার সন্তানের জন্য কি মেসেজটা দিচ্ছি? আমি আমার সন্তানকে আমি যদি নিজে নিয়ম ভাঙি, আমার সন্তান কালকে এসে জিজ্ঞেস করবে, বাবা তুমি তো নিয়ম মানো না, তাহলে আমাকে নিয়ম মানতে কেন বলো? জি, আমি একটা একটা প্রশ্ন আপনাকে করতে চাই এবং আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ ছোট করে একটু শুনতে চাই। সেটা হচ্ছে যে জানা যায় কালকে যে জানাজাটা হলো, জানা যায় আরেকটা ঘটনা ঘটেছে। দেখুন, ডক্টর ইউনূস দাঁড়িয়েছেন, তারেক রহমান আছেন, তার পাশেই নাহিদ, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পাশে কে বললেন? নাহিদ ইসলাম। তারেক রহমানের ঠিক পাশেই নাহিদ ইসলাম। তো নাহিদ ইসলাম তারেক রহমানের এত মানে ইয়ে হলেন কেন, গুরুত্বটা এই পর্যায়ে গেল কেন তারেক রহমানের পাশে অন্তত পক্ষে? তো এটা ইউনূস সাহেবই করেছেন। উনি তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে, যেমন যখন আপনার মনে থাকার কথা, যখন ক্লিন্টন ফাউন্ডেশনের ইয়াতে মাহফুজকে এনে বলেছিলেন মাস্টার মাইন্ড, এইটা ইউনূস সাহেবেরই কাজ। এটা ইউনূস সাহেবই করেছেন। পুরো কন্ট্রোলটা ইউনূস এবং জামাতের। কারণ জামাত, আপনি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা যখন গত জুলাই আগস্টে আন্দোলন যখন হয়, তখন উনি তো এই দাবি মেনে নিয়েছিলেন, তাই না? দাবি মেনে নিয়েছিলেন, বলছিলেন যে আমি দাবি মেনেছি, তারপরে কোর্টে যাচ্ছে সেটাও বন্ধ করিয়েছিলেন। কিন্তু এরা সেটা তখন বলেছিলেন যে এটা না রাজাকারে ওরা বলে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যেভাবে উত্তর দিয়েছিলেন প্রশ্নটা, বলছিলেন আমি চাকরিটা কি মুক্তিযুদ্ধের নাতিপুতিকে দিব নাকি রাজাকারের নাতিপুতিকে দিব, এই প্রশ্নটা জাতির কাছে রেখে গেলাম। উনি কিন্তু প্রশ্নের উত্তর দেয়, বলছিলেন এই প্রশ্নটা আমি জাতির কাছে রেখে, সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরিয়ে দিয়ে কারা করলেন? তারা বললেন তুমি কে, আমি কা, রাজাকার। আপনি একজন মুক্তিযোদ্ধা কেন বলবে? এবং তারপরে তারা কি করলো, বিএনপির সঙ্গে না যেয়ে তারা কিছুদিন আগে বললো তারা 300 আসন পাবে, 400 আসন পাবে। তারপরে তারা ঘরের ছেলে ঘরে ফিরে গেল, তারা জামাতের সঙ্গে জোট বাঁধলো। সুতরাং এইটা জামাত, পুরো জিনিসটা কন্ট্রোলে এখন জামাতে। সুতরাং ইদার শফিকুর রহমান সাহেব হয়তো ওটা করেছেন যে না, তোমাকে তারেক রহমানের পাশে যেতে হবে, পাশে দাঁড়াতে হবে, যে বোঝাতে হবে যে তারা তো অনেক সময় নাহিদকে মুক্তিযোদ্ধার একজন বঙ্গবন্ধু সমকক্ষ দাঁড় করাতে চেষ্টা করে, কখনো বা জিয়াউর রহমানের সমকক্ষ দাঁড় করা। আমি মাঝে মাঝে বলি যে একজন 6 ফিট মানুষ, আর আমি যদি 4-4.5 ফিট হই, আমি যদি বলি যে আপনি আমার সমান হয়ে আমার পাশে এসে বসে আমাকে সঙ্গে আলোচনায় বসেন, এটা তো হয় না, তাই না? আপনি যে মানুষটা, এই বাংলাদেশের স্বাধীনতা তো একদিনে আসেন, 52 থেকে শুরু করে 71 পর্যন্ত আসতে হয়েছে, তাই না? হুট করে একটা ঘোষণা, তাহলে তো মির্জা ফখরুল ঘোষণা দিলেই হয়ে যায়। তবুও তো মির্জা ফখরুল একটা দলের সাধারণ সম্পাদক, তার ঘোষণার আগে কেন বেগম জিয়ার দরবারে যেতে হয়েছে তার ইয়ার জন্য, অথবা তারেক রহমানের দ্বারগ্রস্ত কেন হতে হয়েছে? যদি এতই সবকিছু সোজা হবে, যে আমি এইটা বলি যে জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন, ওনার অবদান আছে, উনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, সেটাও সত্যি। কিন্তু জিয়াউর রহমান সাহেব নিজে জীবিত থাকা অবস্থায় কোনোদিন বলেন নাই যে আমি স্বাধীনতার ঘোষক, বাবা আমাকে এটা বলো। উনি তো বলেন নাই। আপনি দেখবেন একটা ইয়া আছে, সম্ভবত এটা মেজর আখতারুজ্জামানের বড় ভাই, উনি এমপি ছিলেন, উনি মুক্তিযোদ্ধা। উনি বলেছিলেন যে ওনারা একটা প্রস্তাব এনেছিলেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে ঘোষণা দেয়, এবং তার আপনার জিয়াউর রহমান সাহেব ওটা সমর্থন দিয়েছিলেন। কিন্তু এইখানে বাধা হচ্ছে এই মুসলিম লীগার, আপনার তখন সংসদের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজ, এরা। এই জিনিসগুলো বুঝতে হবে যে এরা চায় যে কখনো কখনো কাউকে উপরে উঠাতে, যে এর সমকক্ষ দাঁড় করাতে যায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যে বারের যে হাইট যেখানে নিয়ে গেছেন না, ওইটার উপর দিয়ে যাওয়ার বাংলাদেশে আগামী 50 বছর, কেন 100 বছরেও এমন কোন নেতা আসবে না যে ওইটা টপকাতে পারবে। অনেক ধন্যবাদ। আপনি তারেক রহমান বলেছেন, আপনি দেখেন 2004 বা 5 সালে, আপনাকে আমি ভিডিও ক্লিপ দেখাতে পারি, বলছে আপনারা বিদ্যুৎ বাসায়ও যাবেন, সন্ধ্যার পরে আবার দোকানে যাবেন, 2 জায়গা সম্ভব না, কেউ দিতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কি বলেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, সেটা দিয়ে প্রমাণ করেছেন। আবার নিজের টাকায়
যেমন বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন যে স্বাধীনতার সার্বভৌম একটা বাংলাদেশে, বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করবো, সেটা করিয়েও দেখেছিলেন, তাই না? করেননি? নিজের টাকাই করেছেন, এবং তারপরে ওই একটা ছবি এনে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়েছিলেন। সুতরাং এই যে মনোবল বাংলাদেশের মানুষের যে করার যে ক্ষমতা আছে, যে আমরাও পারি, এটা বঙ্গবন্ধু কন্যায় দেখিয়েছে। বঙ্গবন্ধু যেমন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যাও দেখেছেন। আবার জিয়াউর রহমানের আমি কোনো দিকে আমি বলি না যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমি ওই জায়গাটা কখনোই ওনার ওই সম্মানটুকু দিতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে। হ্যাঁ, আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, সেইখানে আমি আলোচনায় আসতে পারি যে উনি রাজনীতিতে পরে কাদেরকে আনছেন, সেই জায়গায় আমি ডেফিনেটলি আলোচনায় আসি। কিন্তু আমি বলি না যে ওনাদের 2001 থেকে 2006 পর্যন্ত যান, যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, তখন আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া, মমতাজুদ্দিন, আইবি রহমান, এবার সর্বোপরি বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে, 21শে আগস্টের মতো ঘটনা করে, এগুলো তো মানুষ ভুলে যাবে না। সুতরাং এইগুলি ইতিহাসের পাতা ঘুরবে, ইতিহাস আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা আজ হোক কাল হোক এটা ফিরে আসবে। আর যে তারা দেখিয়ে দিয়েছে তারেক রহমানের সব কেসগুলো আপনি উইথড্র করে নিলে, বঙ্গবন্ধু কন্যার কিছু একসময় ইনশাল্লাহ যাবে, বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে আসবে, সাময়িক প্রস্থান। অনেক ধন্যবাদ জিয়া করিম আপনাকে। আমি শেষ করব ডক্টর নূর নবী আপনাকে দিয়ে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুবই আবেগঘন ভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, যিনি 4 বারের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ এখনো কাগজে কলমে তিনি প্রধানমন্ত্রী আছেন, শেখ হাসিনা। তো আওয়ামী লীগ নেত্রী হিসেবে দিয়েছেন, ব্যক্তিগতভাবেও দিয়েছেন, আবার জয় শোক প্রকাশ করেছেন। তো এই যে শোক প্রকাশ করার মধ্যে দিয়ে শেখ হাসিনা যে মহানুভবতা বা সহমর্মিতার প্রকাশ ঘটালেন, আজকে নজরুল ইসলাম খানের বক্তব্যে আর মাধ্যমে কি সেই জায়গাটা আবার কি একদম মানে উল্টে গেল কিনা এখন? আর এই আজকে জানা যায় কিন্তু সেনা প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, তাদের সামনেই কিন্তু নজরুল ইসলাম খান এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার মানে কি আবার কি আওয়ামী লীগের বিরুদ্ধে এখন সরাসরি বিএনপি কোনো মাঠে ঘাটে সব জায়গায় নিজেরা কোনো তৎপরতায় নেমে যাবে কিনা, প্রকাশ্যে এলাকায় এলাকায় আওয়ামী লীগ নিধনে আরো বেপরোয়া কিছু হবে কিনা? এটা তো আমরা কমন সেন্সের ব্যাপার। ক্ষমতায় না যেয়েই তারা বিএনপির নেতা কর্মীরা, ক্যাডাররা আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের সব ব্যক্তি বর্গদের বিরুদ্ধে যে অত্যাচার করেছে গত 2 মাসে, চাঁদাবাদী থেকে শুরু করে জমি দখল, দোকানপাট দখল, বাড়িঘর দখল, বাড়িঘর আগুন দেওয়া, এটা তারা ক্ষমতায় না যেয়েই করেছে। এখন তারা ক্ষমতায় যাচ্ছে এবং ক্ষমতায় বসানো হচ্ছে। তারা এই ক্ষমতাশীল হয়ে কি করবে সেটা তো আমরা রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার হয় না এটা বুঝতে। এটা এক্সপেক্টেড। যদি তারা তাদের নীতি পরিবর্তন করে সেটা হবে মিরাকল, সেটা হবে একটা আশ্চর্যজনক ঘটনা। তো কাজেই তারা আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, এটা ধরে নেওয়া যায়। এবং যে জিনিসটা এখনো আলোচনা হয় না আজকের অনুষ্ঠানে, সেটা হলো বৃহৎ শক্তি বা বাইরের শক্তি তারেক জিয়াকে এনে বসিয়ে তাকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করা হচ্ছে। কিসের জন্য? যে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে যে সে জামাত শিবিরের সন্ত্রাস ঠেকাবে। কিন্তু আমি তো এই 3টা দলের ভেতরে কোনো পার্থক্য দেখি না। বিএনপি, জামাত শিবির, এনসিপি, এরা আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে, এদের অবস্থান এক। তো কাজেই যদিও ইলেকশন তারা আলাদাভাবে করে, সেটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা এক হয়ে যাবে। শফিকুর রহমানের এক জামাত আমিরের এক ইন্টারভিউ দেখলাম যে নির্বাচনের পরে তারা জাতীয় সরকার গঠন করার পক্ষে, সবাই মিলে, সবাই মানে আওয়ামী লীগকে ইলেকশন তো এক্সক্লুসিভ করলো, এদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী যে দলগুলি আছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস, সমস্ত চেতনা, সমস্ত
চিহ্ন মুছে ফেলবে। এই যে 21শে ফেব্রুয়ারি কালকে দেখলাম ছুটি বাতিল করেছে। 21শে ফেব্রুয়ারি তাদের এত থ্রেট কেন? এটা তো আওয়ামী লীগের কোন ইভেন্ট ছিল না, এটা বাঙালি জাতির বাংলা ভাষার জন্য 21শে আমরা উদযাপন করি। তো আরেকটা জিনিস যে আমি আগেই বলেছি, রাজনীতিতে জেস্টার ইজ অলসো ইম্পর্টেন্ট, পারসেপশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আজকে একটা ছবি দেখলাম আপনার শোর আসার আগে, যে ফখরুল ইসলাম এবং সেনাপ্রধান, কি নাম সেনাপ্রধানের? ওয়াকারুজ্জামানকে অনেকেই বলে ওয়াকার খান, অর্থাৎ ইয়াই খানের মতো তার সমস্ত অ্যাক্টিভিটিজ। এনিওয়ে, সেই ওয়াকারুজ্জামান এবং নবী ভাই ওর নাম ওয়াকারুজ্জামান খান কিন্তু। তাই? আচ্ছা, যাই হোক, না তো আমি মনে করি যে ইয়াই খানের সাথে তার ওর নাম ওয়াকারুজ্জামান খান। আচ্ছা, তো এই যে আমি ফখরুল এবং ওয়াকারুজ্জামানের যে একটা কোলাকুলি দেখলাম, মানে বিয়ার হাট, এখান থেকে প্রমাণ হয় যে সামথিং অলরেডি হ্যাজ কুকড। তো অর্থাৎ এই তারেক জিয়া ফেব্রুয়ারির ইলেকশনে জামাতের সাথে কন্টেস্ট করলেও, এই আমি যে হিসাব দিলাম, জামাত তাদের সমস্ত জায়গায় তাদের লোক বসিয়েছে। সেনাবাহিনী ইলেকশন তদারক করবে, কারণ পুলিশ ফোর্স ইজ নট এনাফ। এই সেনাবাহিনী হবে বায়াসড, কারণ ওয়াকারুজ্জামান জামাতের প্রতি তার দুর্বলতা রয়েছে। তো কাজেই যে ঘটনাটা ঘটবে, আন্তর্জাতিক সম্প্রদায় তারা খুব ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তারেক জিয়ার উপরে ভর করে তারা সন্ত্রাস ঠেকাবে। আসলে তারেক জিয়ার আপনি ইতিহাস দেখলেই তো বুঝতে পারেন, সে নিজেই সন্ত্রাসী অ্যাক্টিভিটির সাথে জড়িত। তো সে কিভাবে সন্ত্রাস ঠেকাবে? তো কাজে আমি কনক্লুশনে যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের ভাগ্য আর বাংলাদেশিদের হাতে নেই। বাংলাদেশিদের ভাগ্য হলো বিদেশিদের হাতে, এবং বিদেশিরা বাংলাদেশকে চেনে না, জানে না। বাংলাদেশের মানুষের মতো তো বাংলাদেশকে আর কেউ জানবে না, এবং সবচেয়ে বেশি জানে সে হলো একজন রাষ্ট্রনায়িকতা ব্যক্তি, সেটা হলো শেখ হাসিনা। 16 বছর দেশ শাসন করেছে, দেখিয়েছে দেশে কিভাবে উন্নতি করতে হয়, কিভাবে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তিনি দেখিয়েছেন, কিভাবে মেগা প্রজেক্ট করে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হয়েছেন। ষড়যন্ত্র করে, দেশি বিদেশি ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে দেশটাকে একটা ফেইল স্টেটে পরিণত করা হয়েছে। সেখান থেকে উত্তরণের উপায় ছিল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া এবং শেখ হাসিনাকে সুযোগ দেওয়া। জনগণ যদি তার দলকে নির্বাচনে না জেতায়, সে আর প্রধানমন্ত্রী থাকবে না, আর তার দল যদি জিতে, সে আবার প্রধানমন্ত্রী হবে, দেশকে আবার নেতৃত্ব দিবে। এই বিদেশি শক্তিগুলো, পরাশক্তি যারা আছে, তারা এই জিনিসটা বুঝতে তারা অপারগ হয়েছে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি ফোরকাস্ট করতে চাই না, কিন্তু আমি যতটুকু বাংলাদেশের রাজনীতি বুঝি, এই প্ল্যানটা কার্যকরী হবে না, বাংলাদেশে শান্তি আসবে না যতক্ষণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় না যাবে। কারণ এখন যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশি শক্তি যাদেরকে সাহায্য করছে, সেই বিএনপি, জামাত, শিবির, এনসিপি, এরা কেউ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না।